ইতিমধ্যে তো তোমরা প্ল্যান্ট ব্রিডিং কোর্সটা শুরু করেছো, তাই না? শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। আচ্ছা, একটু ফিডব্যাক দিতে হবে দু একজন। হ্যাঁ, এই পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে প্ল্যান ব্রিডিং এ? স্যার আমাদের 3টা ক্লাস হয়েছে মোট। 3টা হয়েছে। কে রহিম স্যার নিয়েছে নাকি স্যার দুটো কে নিয়েছেন ম্যাডাম? হ্যাঁ, দুটো ক্লাস নিয়েছেন আমাদের বিসি স্যার, আর আরেকটা ক্লাস নিয়েছেন জেবা ম্যাম। ও মোট 2টা ক্লাস হয়েছে না? স্যার 3টা। 3টা। 2টা কে নিয়েছে? জেবা ম্যাম? না স্যার, দুটো নিয়েছেন আমাদের বিসি স্যার। আচ্ছা, আর একটা নিয়েছে জেবা ম্যাম না? জি স্যার। আচ্ছা, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই প্ল্যান্ট ব্রিডিং, এই কোর্সটার নাম হলো প্ল্যান্ট ব্রিডিং, এর সম্বন্ধে ভিসি স্যার খুব সুন্দর করে তোমাদের বুঝিয়েছে, তাই না? জি স্যার। আমরা আজকে, আমি যেহেতু একটি পার্ট তোমাদেরকে পড়াবো, সেই পার্টটি হলো ব্রিডিং মেথড অফ সেলফ পলিনেটেড ক্রপ। প্ল্যান্ট ব্রিডিং এর বিভিন্ন রকমের ফসল আছে, সেই ফসলের একটি পার্ট যেটা সেলফ পলিনেটেড, তার ব্রিডিং মেথড পড়াবো। আর ভিসি স্যার পড়াবে হলো ক্রস পলিনেটেড ক্রপের ব্রিডিং মেথড। এখন এই যে সেলফ পলিনেটেড এন্ড ক্রস পলিনেটেড ক্রপ কোনগুলো, এগুলো কি একটু ধারণা আছে? কেউ কি বলতে পারবা? একজন বলো তো দেখি, সেলফ পলিনেটেড ক্রপ কোনগুলো আর ক্রস পলিনেটেড ক্রপ কোনগুলো? হ্যাঁ মিম, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার শুনতে পাচ্ছি আপনার কথা। তুমি একটু বলো জাস্ট যে সেলফ পলিনেটেড ক্রপ কোনগুলো, যেহেতু আমি ব্রিডিং মেথড পড়াবো, যদি ক্রপই না বুঝতে পারো তার ব্রিডিং উন্নয়ন করবা কি করে? বলতে পারবা? স্যার ধান। হ্যাঁ, ধান। ধান, ঠিক আছে, ধান। ধান কেন সেলফ পলিনেটেড ক্রপ বলো? স্যার পারবো না। আচ্ছা, শোনো, আগে প্রথমে বুঝতে হবে যে সেলফ পলিনেটেড ক্রপ কোনগুলো। তোমরা ইতিমধ্যে বোটানি পড়ে আসছো যে একটি কমপ্লিট ফ্লাওয়ারের ভিতরে কি কি থাকে, তাই না? যে ফ্লাওয়ারে মেল সেক্স পার্ট এবং ফিমেল সেক্স পার্ট বোথ আর প্রেজেন্ট ইন এ সিঙ্গেল ফ্লাওয়ার, সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যে সমস্ত গাছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকে, অর্থাৎ বোথ মেল এন্ড ফিমেল পার্টস আর প্রেজেন্ট ইন এ সিঙ্গেল ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারের কি হয়? পলিনেশন নিজের পলেন দ্বারাই হয়ে থাকে। অর্থাৎ নিজের পলেন দ্বারা যদি নিজের স্টিগমা ফার্টিলাইজড হয়, সেটা হলো সেলফ পলিনেটেড। আর যদি একটি গাছের 2টা ফুল যদি 2 প্রান্তে থাকে বা 2 নোডে থাকে, মেল এবং ফিমেল, তবে তাদের পলিনেশন করতে গেলে একটি মিডিয়া লাগে, সেটা হলো ক্রস পলিনেটেড ক্রপস। অর্থাৎ একই ফুল না, 2টা ভিন্ন ভিন্ন ফুলের যে পলিনেশন ঘটে, সেটাকে বলা হচ্ছে ক্রস পলিনেটেড। আজকে আমি তোমাদেরকে একদম প্রিলিমিনারি ইন্ট্রোডাকশনটা করব। স্ক্রিনটা ক্লিয়ার তো তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। দেখো, আমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি এই চ্যাপ্টারটা সম্পর্কে, যে পড়াচ্ছি হলো প্লান্ট ব্রিডিং। প্লান্ট ব্রিডিংটা কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে আসলো আমাদের কাছে প্লান্ট ব্রিডিংটা? Plant breeding came into existence when man started selecting superior plants for his use.
অর্থাৎ যখন তাদের ব্যবহারের জন্য মানুষ প্রথম গাছ নির্বাচন করা শিখলো, তখন থেকে কিন্তু প্লান্ট ব্রিডিং এর অস্তিত্ব আমাদের সামনে প্রকাশ পেল। অর্থাৎ তার ব্যবহারের জন্য অনেক রকমের গাছ আছে মানুষের, সেই যখন তোমার হিউম্যান সিভিলাইজেশনের প্রথম দিকে, তখন থেকে কিন্তু প্লান্ট ব্রিডিং এর উৎপত্তি। দাস প্লান্ট ব্রিডিং অরিজিনেটেড উইথ হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ মানুষের সিভিলাইজেশনের শুরু থেকেই প্লান্ট ব্রিডিং এর উৎপত্তি, যখন ওই সময় মানুষ তার নিজের ব্যবহারের জন্য গাছ নির্বাচন করতে শুরু করলো। অর্থাৎ সিলেকশন ওয়ান কাইন্ড অফ প্লান্ট ব্রিডিং। At that time, selection of superior plants was entirely based on human skill, and plant breeding was purely an art. সেই প্রিমিটিভ যুগে মানুষ কি করত? এই প্লান্ট গুলো সিলেকশন করতে তার নিজের দক্ষতাকে কাজে লাগাত। সেই জন্য এই প্লান্ট ব্রিডিং অনেকটা আর্টের সঙ্গে তুলনা করা হয়েছে। আর্ট মানে কি? তার দৃষ্টিভঙ্গি, তার দক্ষতা, তার পছন্দ অনুযায়ী মানুষ এই প্লান্ট ব্রিডিংটাকে সিলেকশন করতে শুরু করলো, মানে গাছগুলো। সেই জন্য কি বলছে, একটা এট দ্যাট টাইম এই প্লান্ট ব্রিডিংটা পিওরলি অ্যান আর্ট, অর্থাৎ একটা তার আর্টের উপর নির্ভরশীল ছিল। The genetic principles are utilized in the development and selection of superior plants after the discovery of sex in plants and Mendel's laws of inheritance. এখানে খেয়াল করো, genetic principles are utilized in the development and selection of superior plants after the discovery of sex in plants and Mendel's laws of inheritance. অর্থাৎ যখন প্লান্টের সেক্স আবিষ্কার হলো এবং মেন্ডেলস লজ অফ ইনহেরিটেন্স আবিষ্কার হলো, তখন তোমার কিছু প্রিন্সিপালস এর মাধ্যমে এই সিলেকশনটা শুরু হলো। সিন্স দেন প্লান্ট ব্রিডিং হ্যাজ বিকাম এ সায়েন্স ইন এডিশন টু আর্ট। অর্থাৎ সেই সময় থেকে শুধু আর্ট না, দৃষ্টিভঙ্গির উপর না বা পছন্দের উপর ভিত্তি করে নয়, কিছু সিস্টেমেটিক তোমার লজ বা প্রিন্সিপলকে ফলো করে গাছ সিলেকশন করা শুরু হলো। সেই জন্য প্লান্ট ব্রিডিং অনেকটা সায়েন্সের সঙ্গে আর্টের অতিরিক্ত, ইন এডিশন টু আর্ট, সায়েন্স হিসাবে পরিচিত লাভ করলো। তার মানে এখানে আমি কি বললাম, এই প্রথম পেজটা কি খেয়াল করো, যে প্লান্ট ব্রিডিং অরিজিনেটেড হয়েছে যখন হিউম্যান সিভিলাইজেশন শুরু হয়, তখন মানুষ তার নিজের প্রয়োজনে, তার নিজের ব্যবহারের জন্য অনেক গাছের ভিতর থেকে গাছ নির্বাচন করা শুরু করলো। সেই সময় এই যে গাছ নির্বাচন করা হলো, সেগুলো তাদের দক্ষতা এবং তাদের পছন্দ বা প্রয়োজন অনুযায়ী ওরা সিলেকশন করতো, যার ফলে এটা আর্ট। এতে কোনো সিস্টেমেটিক ব্যাপার ছিল না বা কোনো প্রিন্সিপল ফলো করা হতো না। পরবর্তীতে যখন মেন্ডেলস এর লজ অফ ইনহেরিটেন্স এবং গাছের সেক্স আবিষ্কৃত হলো, তখন বেশ কিছু প্রিন্সিপালের উপর ভিত্তি করে গাছকে নির্বাচন করা হলো। তখন থেকে এটা আর্টের চাইতে কি বলে, ইন এডিশন টু আর্ট, মানে আর্টের অতিরিক্ত হিসাবে বিজ্ঞানের হিসাবে পরিচিত লাভ করলো। অর্থাৎ প্লান্ট ব্রিডিং ইজ এ সায়েন্স হিসাবে এটা পরিচিত লাভ করলো। Now, with the advent of various genetic principles, plant breeding has become more of a science than art. এখন অনেক জেনেটিক প্রিন্সিপলস বেড়ে গিয়েছে এবং যার ফলে প্লান্ট ব্রিডিংটা আর্টের চাইতেও সায়েন্স বেশি, অর্থাৎ ইন এডিশন টু আর্ট না, সায়েন্স, প্লান্ট ব্রিডিং ইজ মোর অফ এ সায়েন্স দ্যান আর্ট। এখন এই যে একটা ইন্ট্রোডাকশন আমরা ক্লাস নিলাম, এখন যদি আমরা শর্টে জানতে চাই যে প্লান্ট ব্রিডিং কারে বলে, এর ডেফিনিশনটা, এই সবকিছু মিলে আমরা একটা ডেফিনিশন দান করিয়েছি, সেটা হলো প্লান্ট ব্রিডিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সায়েন্স as well as an art of improving the genetic makeup of plants in relation to their economic use.
অর্থাৎ দেখো এখানে খেয়াল করো তিনটি পার্ট আছে। প্ল্যান্ট ব্রিডিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সায়েন্স, অর্থাৎ এটা সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান আর্ট অফ ইমপ্রুভিং দ্য জেনেটিক মেকআপ। অর্থাৎ কোনো প্লান্টের এটা একটা সায়েন্স এবং আর্ট, তার জেনেটিক মেকআপকে ডেভেলপমেন্ট করার জন্য। কি কেন আমরা করব? ইকোনমিক ভাবে ইউজ, অর্থাৎ এটার একটা অর্থনৈতিক ব্যবহার যাতে আমরা করতে পারি, অর্থাৎ এর দ্বারা মানব জাতি যেন উপকৃত হয়। রিসেন্টলি প্ল্যান্ট ব্রিডিং হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ টেকনোলজি। খুবই সম্প্রতি প্ল্যান্ট ব্রিডিং কে টেকনোলজি সঙ্গে তুলনা করেছে। টেকনোলজি কি? টেকনোলজি অফ ডেভেলপিং সুপিরিয়র ক্রপ প্লান্টস ফর ভেরিয়াস পারপোজেস। অর্থাৎ প্ল্যান্ট ব্রিডিং এখন এটা একটা ওয়ান কাইন্ডস অফ টেকনোলজি, যার মাধ্যমে আমরা সুপিরিয়র ক্রপ প্লান্টস আমরা ডেভেলপ করছি বিভিন্ন কাজের। আমরা কাজের জন্য এই বিভিন্ন ধরনের তোমরা সুপিরিয়র ক্রপ প্লান্টস আমরা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা তৈরি করছি। সুতরাং প্ল্যান্ট ব্রিডিং এখানে একটি টেকনোলজি হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো আমি সঙ্গে সঙ্গে কি কি প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু আলোচনা করব তোমাদের সুবিধার্থে। এখানে আমরা কি পেলাম? যে প্ল্যান্ট ব্রিডিং আমরা পেয়েছি আর্ট, তারপরে সায়েন্স, তারপর কিন্তু সায়েন্স ইজ মোর দ্যান আর্ট, এবং লাস্টে আমরা কি পেলাম? যে টেকনোলজি। আচ্ছা, টেকনোলজির মাধ্যমে কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হয় কমার্শিয়ালের মাধ্যমে, তাই না? আমরা এই যে সায়েন্স, আর্ট এবং টেকনোলজি, এটাকে আমরা যে বললাম এর পিছনে যুক্তিটা কি, সেই যুক্তিগুলো ইম্পর্টেন্ট ফেসার্স অফ প্ল্যান্ট ব্রিডিং এই হেডলাইনের আন্ডারে দেওয়া আছে সুন্দরভাবে। এখানে দেখো, আর্ট refers to human imaginations, creativity and skill। অর্থাৎ মানব জাতির ইমাজিনেশন ধারণা করা, তাদের ক্রিয়েটিভিটি এন্ড স্কিল, এই সব কিছু একত্রে কিন্তু আর্ট প্রকাশ পায়। প্ল্যান্ট ব্রিডিং ইজ অ্যান আর্ট। কেন প্ল্যান্ট ব্রিডিং কে আর্ট বলা হচ্ছে? বিকজ সিলেকশন অফ সুপিরিয়র প্লান্টস রিকোয়ার্স হিউম্যান স্কিল। অর্থাৎ কোন সুপিরিয়র প্লান্ট যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে তার জন্য কিন্তু হিউম্যান স্কিল বা দক্ষতা প্রয়োজন, তার ইমাজিনেশন কাজে লাগাবার প্রয়োজন, এন্ড তার এক্সপেরিয়েন্স অলসো ডিপেন্ডস অন। অর্থাৎ একটি সুপিরিয়র প্লান্টস বা অনেকগুলো সুপিরিয়র প্লান্ট যদি আমরা সিলেকশন করতে চাই তাহলে আমাদের দক্ষতা, আমাদের ইমাজিনেশন এন্ড আমাদের অভিজ্ঞতা এগুলো কাজে লাগাতে হয়। সেজন্যই প্ল্যান্ট ব্রিডিং ইজ অ্যান আর্ট। এখন আবার দেখো যে প্ল্যান্ট ব্রিডিং কে আমরা সায়েন্সের সঙ্গে তুলনা করেছি, কম্পেয়ার করেছি। সায়েন্স কেন আমরা তুলনা করলাম? সায়েন্স রেফার্স টু সিস্টেমেটিক নলেজ অফ এ সাবজেক্ট gained through human observation and experiments involving certain principle। অর্থাৎ কিছু প্রিন্সিপালের উপর ভিত্তি করে এবং একটি পরীক্ষণের সাহায্যে বেশ কিছু অবজারভেশন যদি আমরা নিই এবং এর মাধ্যমে যে সিস্টেমেটিক নলেজ আমরা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে আমরা সায়েন্স। এখন প্ল্যান্ট ব্রিডিং কে কেন আমরা সায়েন্সের সঙ্গে তুলনা করলাম? বিকজ ডেভেলপমেন্ট অফ সুপিরিয়র ভ্যারাইটিস or hybrids involved genetic principles, sequential steps। দেখো খেয়াল করো যে আমরা আগে বলছি মেন্ডেলসের লয়ের পর আমরা বেশ কিছু প্রিন্সিপল পেয়েছি। আমরা যখন হাইব্রিড তৈরি করতে চাই সেখানে বেশ কিছু প্রিন্সিপল আছে, সেগুলো আমরা ফলো করি। সিকোয়েন্সিয়াল স্টেপস, বেশ কিছু ধারাবাহিক আমরা স্টেপ বা ধাপ অনুসরণ করি, যেমন হাইব্রিডাইজেশন, সিলেকশন, ইভালুয়েশন, মাল্টিপ্লিকেশন, রিলিজ এটসেট্রা। এন্ড এগুলো কিসের মাধ্যমে করা হয়? এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে। আমরা যেগুলো রিসার্চই করি না কেন তার কিন্তু একটা এক্সপেরিমেন্ট করি, তার মাধ্যমে করা হয়। অর্থাৎ এখানেও একটি সিস্টেমেটিক জিনিস ফলো করা হয় যেটা কোনো সায়েন্সের ডাটা নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে বেশ কিছু সিস্টেমেটিক স্টেপ আমরা ফলো করি। So it is an applied branch of genetics which is used for improving and changing the genetic makeup of plants। অর্থাৎ এটা সেই জন্য এটাকে আমরা সায়েন্স বলছি যে এখানে বেশ কিছু সিস্টেমেটিক আমরা স্টেপ ফলো করি। এটা জেনেটিক্স এর একটি অ্যাপ্লাইড বা ফলিত শাখা,
যেটা আমরা ক্রপ ইমপ্রুভিং এন্ড চেঞ্জিং, তাদের জেনেটিক ব্যাপার ব্যাকআপ যেটা থাকে সেটাকে আমরা ইমপ্রুভ করি অথবা পরিবর্তন ঘটাতে পারি। এখন আসো যে কেন আমরা একে টেকনোলজি বললাম। প্ল্যান্ট ব্রিডিংটা টেকনোলজি রেফার্স টু ডেভেলপমেন্ট অফ এ ইউজফুল কমার্শিয়াল প্রোডাক্ট অর সার্ভিস ইনভলভিং সায়েন্টিফিক প্রিন্সিপলস। অর্থাৎ আমরা যদি কোনো টেকনোলজি বলি সেটা কি বলা, টেকনোলজিকে আমরা কিভাবে বোঝাই? ডেভেলপমেন্ট অফ এ ইউজফুল, সেটা কমার্শিয়াল প্রোডাক্ট অর সার্ভিস ইনভলভিং সায়েন্টিফিক প্রিন্সিপলস, অর্থাৎ বেশ কিছু সায়েন্টিফিক প্রিন্সিপলকে কাজে লাগিয়ে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করি যেটা আমাদের কাজে লাগে। তাহলে প্ল্যান্ট ব্রিডিংটা কি আমরা কেন টেকনোলজি বললাম? হ্যাঁ, এই জন্য বললাম যে ইন প্ল্যান্ট ব্রিডিং দ্য আলটিমেট এইম ইজ টু ডেভেলপ সুপিরিয়র ভ্যারাইটি। আমাদের উদ্দেশ্য হলো যে ভ্যারাইটিটা আছে তার চাইতে সুপিরিয়র ভ্যারাইটি আমরা ডেভেলপ করব, অর হাইব্রিডস ভ্যারাইটি করি অথবা হাইব্রিড তৈরি করি, অর কমার্শিয়াল কাল্টিভেশন অর্থাৎ বাণিজ্যিক ভাবে চাষাবাদের জন্য। এই যে কোনো জিনিস যদি কমার্শিয়াল কাল্টিভেশনের জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটাকে বলা হয় টেকনোলজি। অর্থাৎ টেকনোলজি যেমন প্রোডাক্ট বা সার্ভিস যেটা কমার্শিয়াল ভাবে এটা ব্যবহৃত হয়, সেভাবে আমরা কিন্তু অনেক হাইব্রিড ভ্যারাইটি বা নর্মাল ভ্যারাইটিও কিন্তু আমরা কমার্শিয়াল কাল্টিভেশন করে লাভবান হই, যার ফলে এটা একটা টেকনোলজি। এখন দেখো সবকিছু মেলে এই প্ল্যান্ট ব্রিডিং এর আরেকটা ডেফিনিশন সবার শেষে দিয়েছি আমি এইভাবে, প্ল্যান্ট ব্রিডিং ইজ অ্যান আর্ট, সায়েন্স এন্ড এ টেকনোলজি অফ ডেভেলপিং genetically superior plants in terms of their economic utility for the mankind। অর্থাৎ অর্থনৈতিক ভাবে এটা ইউটিলিটি হবে মানব কল্যাণে, ফর দি ম্যানকাইন্ড। আমরা যদি মানবের ক্ষতি করে কিন্তু ইকোনমিক্যালি ইউটিলিটি, সেটা কিন্তু আমরা প্ল্যান্ট ব্রিডিং বলবো না। সুতরাং আমরা ইকোনমিক ইউটিলিটি হতে হবে এবং সেটা মানব কল্যাণে যদি আমরা এই আর্ট, সায়েন্স এন্ড টেকনোলজি সবকিছু কম্বিনেশন করে যে প্ল্যান্টটা তৈরি করব, সেই পদ্ধতিটা হলো প্ল্যান্ট ব্রিডিং। কি তোমরা বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, খুবই আজকে প্রথম ক্লাস তো, যার ফলে আমি খুবই মানে ইন্ট্রোডাকশন কথাবার্তা বলছি। যে তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, যে ইন্ট্রোডাকশনে আমরা প্ল্যান্ট ব্রিডিং সম্বন্ধে একটা ধারণা পেলাম, এটা কিভাবে আসলো, প্ল্যান্ট ব্রিডিংটা কি, এবং সবশেষে আমরা একটা প্ল্যান্ট ব্রিডিং এর ওভারঅল ডেফিনিশন দেওয়ার চেষ্টা করলাম। এখন প্ল্যান্ট ব্রিডিং এর অনেক রকম ডেফিনিশন কিন্তু কাছে বইতে, এটা কিন্তু লেটেস্ট। সুতরাং যখন তোমরা পরীক্ষার খাতায় যদি আমরা ডিফাইন প্ল্যান্ট ব্রিডিং বলি, তাহলে এর একটি শব্দ যদি বাদ পড়ে যায়, তাই না, যেমন আর্টস, সায়েন্স, টেকনোলজি, এবং শেষে দেখো যে সুপিরিয়র ক্রপ প্ল্যান্টস ফর ভেরিয়াস পারপোজেস, সুপিরিয়র ক্রপ প্ল্যান্ট আমরা তৈরি করি, এগুলো কিন্তু সবই একটির সঙ্গে একটি লিঙ্ক আপ। সুতরাং এইভাবে কিন্তু লিখতে হবে তোমাদের। এবার আসো ইম্পর্টেন্ট ফেসার্স। আচ্ছা, এবার আসো তোমার ফিল্ড অফ প্ল্যান্ট ব্রিডিং। কি কি ফিল্ড নিয়ে আসলে প্ল্যান্ট ব্রিডিং কাজ করে? The field of plant breeding can be divided into three important areas. তোমাদেরকে অবশ্যই এই তিনটা এরিয়া সম্বন্ধে, যাতে প্ল্যান্ট ব্রিডিং কথাটা যখনই তুমি মাথার মধ্যে আসবে, তোমাদেরকে এই তিনটা ফিল্ডের কথা স্মরণ করতে হবে। এক, প্লান্ট জেনেটিক রিসোর্সেস অর জার্মপ্লাজম, পলি সম্পদ অর জার্মপ্লাজম, এটা সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। ব্রিডিং টেকনিক্স, অর্থাৎ এই যে ক্রপ ইমপ্রুভ করবা তার যে বিভিন্ন ধরনের ব্রিডিং টেকনিক্স আছে সেটা তোমাদের জানতে হবে। এবং সিড প্রোডাকশন টেকনিক্স, অর্থাৎ তুমি যে ব্রিডিং এ করে যে ভ্যারাইটিটা ডেভেলপ করলে তার সিড প্রোডাকশন কিভাবে করবা, সেটা কিন্তু ব্রিডারদেরই করতে হবে। সুতরাং এই তিনটা ফিল্ড হলো প্ল্যান্ট ব্রিডিং এর এরিয়া। আমরা যে আদি বীজ নিয়ে কাজ করি সেটা হলো প্লান্ট জেনেটিক রিসোর্সেস অর জার্মপ্লাজম। যেমন আমরা যদি রাইস নিয়ে কাজ করি,
রাইসের যে বীজটা আমরা ডেভেলপ করলাম অথবা দুইটা প্যারেন্টাল বীজ আমরা নিলাম, সেটি হলো প্লান্ট জেনেটিক রিসোর্সেস আর জার্মপ্লাজম। অর্থাৎ রাইসের যত আদি ভ্যারাইটি আছে বা লাইন আছে সবই কিন্তু প্লান্ট জেনেটিক রিসোর্সেস আর জার্মপ্লাজম। এখন আমরা এই তিনটা ফিল্ড সম্বন্ধে সংক্ষেপে একটু জেনে নিই। দেখো, প্রথমে আসো জার্মপ্লাজম কি। Germplasm refers to the variability found in a plant species, অর্থাৎ কোন প্লান্ট স্পিসিস যত রকমের ভেরিয়েশন আছে তা সব একত্রে বলা হচ্ছে জার্মপ্লাজম। অর্থাৎ এক্সাম্পল হিসাবে আমরা যদি বলি রাইস, ইন কেস অফ রাইস, তবে যত রকমের রাইস আছে, মোটা রাইস, চিকন রাইস, অ্যারোমেটিক রাইস, সব রাইসের একত্রে যে ভেরিয়েবিলিটি পাওয়া যাবে সবগুলোকে একত্রে বলা হবে রাইস জার্মপ্লাজম। Plant genetic resources represent an important area of plant breeding. অর্থাৎ এই যে প্লান্ট জেনেটিক রিসোর্সেস প্লান্ট ব্রিডিং এর একটি ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে। এটা কি কি জিনিস নিয়ে ডিলস করে? এক, অর্থাৎ জার্মপ্লাজম তোমাকে এই কথাটি মনে আসার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে কি করতে হবে সেই ব্যাপারটা চলে আসবে। এক, কালেকশন। অ্যাজ এ প্ল্যান্ট ব্রিডার জার্মপ্লাজম তোমাকে কালেকশন করতে হবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, ভেরিয়েবিলিটি তৈরি করার জন্য বা ভেরিয়েশন ক্রিয়েট করার জন্য। এবং এই যে জার্মপ্লাজম গুলি তুমি কালেকশন করলে সেইগুলোকে কিন্তু তোমাকে সংরক্ষণ করতে হবে, কনজারভেশন করতে হবে এবং সেটাকে ইভালুয়েশন করতে হবে। ওই জার্মপ্লাজমকে তোমার কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, তোমাকে ওটা লাগাতে হবে এবং তার ক্যারেক্টার স্ট্রাকচার যা আছে, কখন ফুল ফোটে, কখন কি রকম হয়, সব এগুলো তোমাকে অবজার্ভ করতে হবে এবং এগুলো ডকুমেন্টেশন করতে হবে। and utilization of cultivated and wild relatives of crop plants, এবং অবশেষে এই জার্মপ্লাজম গুলো ব্যবহার করতে হবে কাল্টিভেটেড হোক আর ওয়াইল্ড রিলেটিভস এর ক্ষেত্রে হোক, যার ফলে তোমার জার্মপ্লাজম হলো প্লান্ট ব্রিডিং এর একটি ইম্পর্টেন্ট এরিয়া। এরপরে তোমাকে জানতে হবে ব্রিডিং টেকনিক্স। This is another important area of plant breeding which deals with various genetic principles and procedures of crop improvement. অর্থাৎ এটাকে ব্রিডিং টেকনিক জানতে গেলে তোমাকে বেশ কিছু প্রিন্সিপল এবং প্রসিডিউর জানতে হবে ক্রপ ইমপ্রুভমেন্ট। Various plant breeding methods, their applications, merit and defects are covered in this area. যেমন ধরো আমি তোমাদেরকে পড়াবো সেলফ পলিনেটেড ক্রপের ব্রিডিং মেথড। এটা আর ক্রস পলিনেটেড ব্রিডিং মেথড একটু ডিফারেন্ট আছে। সুতরাং তোমাদেরকে এই ব্রিডিং টেকনিক্স গুলো বিফোর গোয়িং টু ব্রিডিং, তোমার এই টেকনিক্স গুলো তোমাদেরকে জানতে হবে। এখানে বেশ কিছু ব্রিডিং মেথড আছে। ইট কনসিস্ট অফ জেনারেল ব্রিডিং মেথড, স্পেশাল ব্রিডিং মেথড এন্ড মিশন ওরিয়েন্টেড প্রোগ্রামস। এখন দেখো যে generally breeding method. This group includes introduction. তোমরা জানো ইন্ট্রোডাকশন কারে বলে, অর্থাৎ কোন অঞ্চলে অথবা কোন দেশে যদি কোনো ভ্যারাইটি থাকে, সেই ভ্যারাইটিটা বা সেই জাতটা ওইখান থেকে নিয়ে এসে তোমার নিজের অঞ্চলে অর্থাৎ তোমার গবেষণা কেন্দ্রে যদি আমরা ইন্ট্রোডিউস করি অথবা নিয়ে এসে ভ্যারাইটি রিলিজ করি, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরকম পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন রামবুটান, এটা হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার একটি ফ্রুটস। এটা আমরা বাংলাদেশে নিয়ে এসে চাষাবাদ করছি, বা বাড়ি রামবুটান ওয়ান একটা ভ্যারাইটি আমরা রিলিজ দিয়েছি, এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা নিজেরা করিনি, কিন্তু অন্য অঞ্চল থেকে ওই প্লান্টে নিয়ে এসে আমাদের নিজের এলাকায় ওই গাছটি লাগালাম এবং আমাদের এই এগ্রিকালচার, এই এলাকার এগ্রিকালচারকে আমরা ডেভেলপ করলাম, সেটা একটা ব্রিডিং মেথড ইন্ট্রোডাকশন।
আরেকটি হলো সিলেকশন, অর্থাৎ তোমাদের ক্রপ আছে তোমার এলাকায় বা তোমার বাড়ির আশেপাশে, সেইগুলো ভিতর থেকে ভালো তোমার ইউজেবল বা তোমার পছন্দ অনুযায়ী নির্বাচন করা হচ্ছে সিলেকশন। এর অনেকগুলো মেথড আছে, যেমন পিওর লাইন সিলেকশন, মাস সিলেকশন এটসেট্রা, এন্ড হাইব্রিডাইজেশন, অর্থাৎ যেখানে তোমার আর ভেরিয়েশন নেই, তোমাকে দুইটি প্যারেন্টের মধ্যে ক্রস করিয়ে নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে হবে, যেটাকে বলা হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন, স্পেশালি ইন্টারভ্যারাইটাল হাইব্রিডাইজেশন। এই যে এই হাইব্রিডাইজেশন, সিলেকশন এন্ড ইন্ট্রোডাকশন যে মেথডস গুলো, এগুলো হলো সাধারণত জেনারেল ব্রিডিং মেথড, অর্থাৎ ট্র্যাডিশনাল মেথড। আমরা এইগুলো ফলোই করি সাধারণত, ক্রপ এতদিন ইমপ্রুভ করে এসেছি। এটা যুগ যুগ ধরে এই জেনারেল ব্রিডিং মেথড গুলো আমরা ইউজ করে থাকি, এবং আমিও তোমাদেরকে এই ট্র্যাডিশনাল বা জেনারেল ব্রিডিং মেথডই কিন্তু পড়াবো। আরো কিছু স্পেশাল ব্রিডিং মেথড পড়া আসছে পরে। বিতে দেখো স্পেশাল ব্রিডিং মেথড, দিস গ্রুপ ডিলস উইথ, দেখো এখানে মিউটেশন ব্রিডিং, পলিপ্লয়েডি ব্রিডিং, হোয়াইট ক্রসিং, and special techniques such as use of tissue culture and genetic engineering in crop improvement. তোমরা নিশ্চয়ই এতদিনে এই শব্দগুলোর সঙ্গে পরিচিত লাভ করেছো, যেমন মিউটেশন ব্রিডিং, চেঞ্জ, সাডেন চেঞ্জ অফ জিন, অর্থাৎ জিন পরিবর্তন করে মিউটেশন ঘটিয়ে আমরা কিন্তু ক্রপ ডেভেলপ করি। এটা একটা বিশেষ পদ্ধতি আছে, যেমন বাংলাদেশে বিনা আছে, বিভিন্ন রকমের রে ব্যবহার করে তারা বিভিন্ন রকম ফসলের জাত উদ্ভাবন করেছে, এটাকে বলা হয় মিউটেশন ব্রিডিং। পলিপ্লয়েড ব্রিডিং, আমরা জানি অধিকাংশ ক্রপই কিন্তু ডিপ্লয়েড, অর্থাৎ দুইটি জেনম আছে। ডিপ্লয়েড, এই দুইয়ের অধিক জেনম সম্পন্ন যে ক্রপ, সেটাকে বলা হচ্ছে পলিপ্লয়েডি। আমরা অনেক সময় ডিপ্লয়েডকে আমরা ট্রিপ্লয়েড, হেক্সাপ্লয়েড বা পলিপ্লয়েড বিভিন্ন রকমের প্লয়েডি লেভেল হ্রাস বৃদ্ধি করে আমরা ক্রপ ডেভেলপমেন্ট করে থাকি, সেটাকে বলা হচ্ছে আমরা স্পেশাল ব্রিডিং মেথড। আরেকটি দেখো এখানে হোয়াইট ক্রস, অর্থাৎ দূর সম্পর্কীয়, যেমন সিকালি, এখানে এর দুইটি স্পিসিসের মধ্যে কিন্তু আমরা এরকম ক্রস করে অনেক ভ্যারাইটি ডেভেলপ করেছি। স্পেশাল টেকনিক্স সাচ অ্যাজ টিস্যু কালচার এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রপ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ইদানিং কালে টিস্যু কালচার, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু ক্রপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এগুলো স্পেশাল ব্রিডিং মেথড। আরেকটি ব্রিডিং মেথড আছে, হলো এটাকে আসলে ব্রিডিং মেথড না, ওই আগের মেথড গুলোই এখানে আমরা ইউজ করি, কিন্তু এটা হলো মিশন ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমাদের অনেক সময় কিছু টার্গেট প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রাম কে ফুলফিল করার জন্য আমরা যে ব্রিডিং মেথড হোক না কেন আমরা ব্যবহার করি, কিন্তু এই প্রোগ্রাম গুলো আমাদের জানা থাকা দরকার। প্রথম হলো ব্রিডিং ফর ডিজিজ রেজিস্ট্যান্স, ব্রিডিং ফর ইনসেক্ট রেজিস্ট্যান্স, ব্রিডিং ফর ড্রট রেজিস্ট্যান্স, ব্রিডিং ফর স্যালিনিটি রেজিস্ট্যান্স, ব্রিডিং ফর ইমপ্রুভড কোয়ালিটি, ব্রিডিং ফর মাল্টিপল ক্রপিং সিস্টেম। অর্থাৎ আমাদের চাহিদা অনুযায়ী অনেক ফসল কি খুব ভালো ফলন দিচ্ছে, কিন্তু সেটা বিভিন্ন রকম রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানে একটা বিশেষ প্রোগ্রাম নিতে হবে, যে ওই ক্রপের ওই ডিজিজটাকে আমরা ইমপ্রুভ করব বা ওই ডিজিজটাকে ডিসকার্ড করব ওই ফসল থেকে। এই ধরনের ব্রিডিং মেথডকে বলা হচ্ছে আমরা মিশন ওরিয়েন্টেড প্রোগ্রাম। অনেক সময় অনেক ফসলে খুব পোকা আক্রান্ত হয়, আমরা সেটাকে ইনসেক্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ডেভেলপ করি, সেটার যে ব্রিডিং আমরা যে একটা প্রোগ্রাম নেই, সেটাকে বলে ব্রিডিং ফর ইনসেক্ট রেজিস্ট্যান্ট। এভাবে ডট, স্যালিনিটি বা কোয়ালিটি এবং এই যে বিভিন্ন ক্রপিং সিস্টেম, আমরা ম্যাচুরিটি টাইম কমিয়ে বাড়িয়ে আমরা কিন্তু অনেক সময় অনেক ফসল তৈরি করে থাকি, যেটা বিভিন্ন ক্রপিং সিস্টেমে আমরা ইনকর্পোরেট করতে পারি। এবং লাস্ট অফ অল, আমরা ব্রিডিং টেকনিকের সঙ্গে মানে ব্রিডিং এর সঙ্গে আরেকটি টেকনিক খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সিড প্রোডাকশন টেকনিক। আমরা যদি কিভাবে সিড প্রোডাকশন করতে হবে, বিশেষ করে ব্রিডার সিড গুলো কিভাবে তোমার রিলিজ দেওয়ার আগ পর্যন্ত, সেটাও কিন্তু আমাদের ব্রিডারই করে থাকে, সেটা সে সম্বন্ধে আমাদের জানতে হবে। সেটা হলো এই
The third important area of plant breeding is seed production technology. This is being developed as a separate discipline in many crop breeding institutes. It deals with principles and method of improved seed production. অর্থাৎ অনেক জায়গায় এই সিড প্রোডাকশন টেকনিক্সটার জন্য আলাদা ব্রিডিং ইনস্টিটিউট আছে, কিন্তু আমরা এখানে এই ব্রিডিং সিড প্রোডাকশন টেকনিক্সটা আমরা ব্রিডিং স্টুডেন্টদের ওখানে আমরা শিখিয়ে থাকি যে কিভাবে ব্রিডার সিড থেকে তোমার সার্টিফাইড সিড তৈরি করতে হয়। এটা কিন্তু ব্রিডিং এর একটি ফিল্ড। এই পর্যন্ত বুঝতে পারো না? বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো। স্যার জেনারেল ব্রিডিং যখন করব, মানে জি। কোন নতুন ভ্যারাইটি রিলিজ করবে, সেটা কি সবসময় অন্য জায়গা থেকে আনতে হবে এরকম কিছু? আমি কিন্তু এখানে বলেছি যে ব্রিডিং অনেকগুলো ব্রিডিং মেথড আছে। এক তোমার হলো ইন্ট্রোডাকশন, বাইরের থেকে কোন একটি ভালো জাত বা ভালো লাইন বা ভালো একটি গাছ নিয়ে এসে তোমার অঞ্চলে সরাসরি তুমি রিলিজ করে দিতে পারো, যদি ওই ভ্যারাইটিটা তোমার এখানে না থাকে, তাই না? আচ্ছা, আরেকটি আছে হলো যে রিলিজ ভ্যারাইটি আছে তোমার ইয়েতে, অথবা তোমার আশেপাশে ওয়াইল্ড ভ্যারাইটি আছে, এর ভিতর থেকে তুমি তোমার প্রয়োজন অনুসারে এবং ভালো যেটা তোমার ইকোনমিক ইউজ হয় সেই রকম গাছকে তোমার পছন্দ অনুসারে নির্বাচন করা বা সিলেকশন করে কিন্তু ভ্যারাইটি রিলিজ করা যায়। এটা কিন্তু একটা ব্রিডিং মেথড, তাই না? আবার একটি কি যে কোন রকম ভেরিয়েশনই নাই, তোমার ওই নিজেদের ক্রপ আছে, সেই ক্রপ থেকেই তুমি নতুন একটা ক্রপ তৈরি করতে চাও, সেখানে কিন্তু আমরা হাইব্রিডাইজেশন করব। হাইব্রিডাইজেশন করার পরে আবার সিলেকশন করে তোমার চাহিদা অনুযায়ী ওই ভ্যারাইটিটা তুমি সিলেকশন করবা, সিলেকশন করে রিলিজ দিবা, এবং রিলিজ দিতে গেলে একটা প্রসিডিওর মেনটেন করতে হয়, তবে সেটা রিলিজ হয়। তার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা ছিল যে আমরা যখন জেনারেল ব্রিডিং করব, এই জেনারেল ব্রিডিং অন্য জায়গা থেকে আমরা আনলেও হয়ে যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গা থেকে নিয়ে আসলেও জেনারেলি ব্রিডিং হবে। আবার তোমার যেটা ফসল আছে সেখান থেকে তুমি যদি সিলেকশন করো, হ্যাঁ একটি সব তুমি অনেক সময় দেখবা গ্রামে গেলে যে কোন একটি ভ্যারাইটির কিছু গাছ লম্বা হয়ে গেছে, তাই না, এলোমেলো হয়ে গেছে, সেইগুলো ওই লম্বা গাছ হয়েছে বা খাটো হয়ে গেছে, যেটা আগে ছিল না। এখন ওইগুলোকে থেকে তুমি নতুন কিছু তৈরি করে ভ্যারাইটি রিলিজ করতে পারা যায়, সেটাও কিন্তু তোমার এই জেনারেল ব্রিডিং মেথড। আবার যে হাইব্রিডাইজেশন, দুইটা প্যারেন্টের মধ্যে ক্রস করে নতুন একটা ভ্যারাইটি ডেভেলপ করো, এটা কিন্তু জেনারেল ব্রিডিং মেথড। এবার ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন স্পেশাল ব্রিডিং মেথড কোনটা? সেটা হলো মিউটেশন ব্রিডিং। অর্থাৎ তোমার কিন্তু জার্মপ্লাজম নেই, একটি জার্মপ্লাজম আছে তোমার কাছে, তোমার বাইরের দেশেও নেই অথবা অন্য এলাকাতেও নেই, তখন তুমি কি করবে, ওর জেনেটিক কম্বিনেশনটা তুমি চেঞ্জ করবে। কিভাবে সেটা তোমরা জানো যে মিউটেশন ব্রিডিং, মিউটেশন ঘটিয়ে অর্থাৎ জিনের পজিশন চেঞ্জ করে, সেটা হলো মিউটেশন ব্রিডিং। এটা হলো স্পেশাল ব্রিডিং মেথড। আর একটা স্পেশাল ব্রিডিং মেথড, এটা আমি পড়াবো, পলিপ্লয়েড ব্রিডিং। অর্থাৎ আমরা অধিকাংশ ক্রপ কিন্তু ডিপ্লয়েড, কিন্তু হুইট বা গম কিন্তু হেক্সাপ্লয়েড, ওর কিন্তু 6টি জিনোম আছে, তাই না? এগুলো কিন্তু আগে ছিল না, অর্থাৎ এগুলো কিন্তু এই ব্রিডারটা তৈরি করেছে, তোমার ডিপ্লয়েডের সঙ্গে টেট্রাপ্লয়েড ক্রস করে ট্রিপ্লয়েড করছে, তারপর ডাবলিং করছে। এগুলো হলো স্পেশাল ব্রিডিং মেথড। আরেকটি আছে যে টার্গেট ওরিয়েন্টেড প্রোগ্রাম, অর্থাৎ তোমার সবই ওরা ব্রিডিং এর মাধ্যমে এটি ক্রপ তৈরি করেছে, কিন্তু কোনো ডিজিজ হয়েছে বা ইনসেক্ট বেশি আক্রান্ত হচ্ছে, সেখানে তোমাকে ওই জায়গাটাকে কারেকশন করতে হবে। এই আগের ব্রিডিং, জেনারেল ব্রিডিং অথবা টিস্যু কালচার বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেথড কিন্তু এইগুলো ব্যবহার করে কিন্তু এই জিনিসগুলো করতে হবে। সুতরাং একটা ব্রিডিং এবং ব্রিডিং এর কোথায় ফিল্ড বা কি করতে হবে এই সম্বন্ধে একটি সাধারণ আইডিয়া দেওয়ার একটি চেষ্টা করলাম। আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা ভ্যারাইটির মধ্যে কি এরকম হতে পারে না যে এটার মধ্যে ডিজিজ রেজিস্ট্যান্টও হবে, আবার এই যে পলিপ্লয়েডও থাকবে, মানে এরকম কি হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আমরা যেটা পলিপ্লয়েড, যেমন হুইটের ক্ষেত্রে এটা পলিফ্লয়েড, কিন্তু এটা কিন্তু রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে, রাস্ট হচ্ছে, তাই না?
আমরা কি করছি তখন, এটা কিন্তু পলিফ্লয়েড করেছি, আবার রাশটাকে আমরা রিমুভ করার জন্য আমরা এটা আবার আবার ওই জিনটাকে রিপ্লেস করার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম হাইব্রিডাইজেশন করে, আমি সেটা পড়াবো ব্যাকক্রসের মাধ্যমে কিভাবে আমরা রাশটাকে রেজিস্ট্যান্ট করলাম। হ্যাঁ, সেই হলো জিনটা কি ডমিনেন্ট জিন ছিল না রিসিভ জিন ছিল, হ্যাঁ সেটা কিন্তু আমরা পরে দেখবো। অর্থাৎ যে আমরা পলিপ্লয়েডে করে মিউটেশন করে ওটার যে কোনো ভ্যারাইটি কিন্তু রোগ এবং পোকা কিন্তু আক্রান্ত হতে পারে, তাই না? তো একটা ভ্যারাইটি ডেভেলপ করার পরেও এটাকে আবার এগেন এটা রেকটিফাইড করার জন্য ডিজিজ ব্রিডিং মানে ইনসেক্ট রেজিস্ট্যান্ট ব্রিডিং আবার নতুন একটা প্রোগ্রাম নেওয়া হয়। বুঝতে পারছো? জি স্যার। আমরা প্রথমে কিন্তু সব ভ্যারাইটি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হিসাবে ডেভেলপ করি, দেখা যায় যে কয়েক বছর পরে এটা ডিজিজ হয়ে যায়, আবার ইনসেক্ট আক্রমণ হয়ে যায় বিভিন্ন কারণে, তখন কিন্তু ওইটাকে আবার ব্রিডাররাই কি করে রেকটিফাই করে বা ডিজিজ কারেকশন করে। সেটাও কিন্তু এই ট্র্যাডিশনাল ব্রিডিং এর মাধ্যমে করে অথবা স্পেশাল ব্রিডিং এর সাহায্য নিয়ে করে। এবার আসো হয়ে গেল অবজেক্টিভস অফ প্লান্ট ব্রিডিং। ইতিমধ্যে কিন্তু তোমরা বুঝে গেছো যে যেটা প্ল্যান্ট ব্রিডিং ডেফিনিশন আর অবজেক্টিভ ডেফিনিশন একই রকম। প্ল্যান্ট ব্রিডিং এইমস, আমাদের প্ল্যান্ট ব্রিডিং উদ্দেশ্যটা কি? টু ইমপ্রুভ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্লান্টস। আমরা কোনো গাছের তার চরিত্র বলি বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ইমপ্রুভ করবো, উন্নয়ন ঘটাবো। কিভাবে ঘটাবো, কেন ঘটাবো? সো দ্যাট দে বিকাম মোর ডিজায়ারেবল, সেটা আমাদের কাছে আরো আকর্ষণীয় হবে বা কাঙ্ক্ষিত হয়। অ্যাগ্রোনমিক্যালি, অ্যাগ্রোনমিক্যালি কোনগুলো? যেগুলো যেমন ইল্ড আছে, তার হলো শেপ, সাইজ, হাইট, এগুলো। এন্ড ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে। তাহলে আমাদের প্ল্যান্ট ব্রিডিং এর মেইন অবজেক্টিভস হলো যে আমরা কোনো গাছের ক্যারেক্টারস গুলোকে এমন ভাবে ইমপ্রুভ করব যেগুলো অ্যাগ্রোনমিক্যালি ডিজায়ারেবল হয় এবং এটা অর্থনৈতিকভাবে আমরা ভালো হয় বা আমরা লাভবান হতে পারি। Thus, the chief objective of plant breeding is to develop such improved varieties of crop plants that will be commercially successful. অর্থাৎ আমাদের চিফ অবজেক্টিভস হবে প্ল্যান্ট ব্রিডিং এর সেটাই যে কোনো ভ্যারাইটি আমরা ডেভেলপ করব সেটার জন্য অর্থনৈতিকভাবে কার্যকরী হয়। ব্যাপারটা বুঝছো? প্ল্যান্ট ব্রিডিং এর অবজেক্টিভসটাই হলো তুমি যে ফসলটা উৎপাদন করবা সেটা তোমার কমার্শিয়ালি সাকসেসফুল হয়, অর্থাৎ অর্থনৈতিকভাবে সেটা কৃষকরা বিক্রি করে যাও লাভবান হয়। সেটা হলো মেইন প্ল্যান্ট ব্রিডিং এর অবজেক্টিভস। কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমি এটা লিখছিলাম, নেক্সট ক্লাস আমি পড়াবো তোমাদের যে আসলে প্ল্যান্ট ব্রিডিং এর অবজেক্টিভস গুলো কিভাবে আমরা কেন করব। আমি একটুখানি জাস্ট মুখে আলাপ করছি তোমাদের। যেমন ধরো ইমপ্রুভ কোয়ালিটি। প্ল্যান্ট ব্রিডিং এর কি আমাদের একটা উদ্দেশ্য হলো যে কোয়ালিটিটা ইমপ্রুভ করা। ইমপ্রুভ করা। কোয়ালিটি বলতে কি বোঝায়? কালার হতে পারে, তাই না? তারপর তার টেস্ট হতে পারে, হ্যাঁ হাইট হতে পারে। যেমন ধরো আর কি প্রথম দিকে আমাদের একদম বিগিনিং এ আমাদের দেশে একটি রাইস ভ্যারাইটি খুব পপুলার হয়েছে, সেটার নাম হলো অলোক ধান। এটা হাইব্রিড ভ্যারাইটি চীন থেকে নিয়ে আসা এবং কৃষকরা কিন্তু এটা খুবই ভালোভাবে পজিটিভলি গ্রহণ করেছে। কিন্তু এই রাইসের একটা বিশেষ সমস্যা ছিল, এর কিপিং কোয়ালিটিটা খুব খারাপ ছিল। অর্থাৎ আমাদের দেশে গ্রামের কৃষকরা কি করে, সকালে যখন মাঠে যায় তখন ওরা ভাতটাকে দুইটা কি গামলার মধ্যে দিয়ে উপরে একটা থালা দিয়ে বেঁধে গামছা দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে যায়। দেখেছো এরকম কৃষকরা যে এরকম ভাত নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা গেল ওরা কি করে, এই ভাতটা খায় সাধারণত সকালে নাস্তা করে যায় না, ওরা খুব ভোর রাত্রে যায়, ভাত রান্না করে নিয়ে যায়। 12টার দিকে ভাতটা খাওয়ার সময় দেখে ভাতটা নরম হয়ে গেছে, গলে গেছে। অর্থাৎ এর কিপিং কোয়ালিটিটা ভালো ছিল না, যার ফলে এই ভ্যারাইটিটা খুব পপুলার হতে পারেনি। সুতরাং দেখো কিপিং কোয়ালিটি, টেস্ট, এই বিভিন্ন রকম কিন্তু তোমার
কোয়ালিটি তোমার ইমপ্রুভ হতে পারে। তারপর ডিজিজ ধরে, তাই না, বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে, সেই ডিজিজ গুলোকে কিন্তু আমাদের রিমুভ করা, তারপর ইনসেক্ট, এরকম অনেকগুলো তোমার অবজেক্টিভস আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ডিটেলস পড়িয়ে দেবো। তো মোটামুটি আজকে এই পর্যন্তই প্রথম ক্লাস তোমাদের হলো জাস্ট এইগুলো স্যারও করিয়েছে, নাইনজাবা ম্যাডামও করিয়েছে, আমিও তোমাদেরকে একটু টাচ দিলাম। কি কিছুটা কি উপকৃত হয়েছে? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমরা কি বলো বলো। ল্যাব কি লিখবো এরকম কিছু? হ্যাঁ, আমরা কি স্যার ল্যাব খাতা কি লিখবো, রেডি করব? আচ্ছা, এই যে তোমার আমি যে প্রেজেন্টেশনটা, এটা আমি ইমেলে পাঠিয়ে দেবো, বুঝছো না, ইমেলে তো যায়, তাই না? জি স্যার। ওই যে তোমাদের সিআর কে, তার নামটা বলো, তার ইমেলে আমি এই প্রত্যেকটি প্রেজেন্টেশন তোমাদের কাছে দিলে তোমরা এটাকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? জি স্যার। তাহলে পরে তোমাদের তো সমস্যা হচ্ছে না, তাই না? না স্যার। আচ্ছা, আমি এটা কিছুক্ষণের ভিতরেই, আজকে না, আমি কালকে এটাকে তোমার দিয়ে দেবো আর কি। ওই তোমাদের সিআর এর নাম কি? হ্যাঁ, খাতায় কি আমরা লিখে রাখবো এরকম কিছু? আজকে ডেট দিয়ে এটা লেখো। আর এই আমি এটাকে তুমি যদি মেইলে দিয়ে দিই, সবার তো মেইল আছে, তাই না? জি স্যার, আমাদের জিআর কে দিলেই হবে স্যার, সে হ্যাঁ। আমাকে দিয়ে দিবে। আচ্ছা, ওকে দিয়ে দিলে ও তোমাদেরকে পাঠিয়ে দিবে, তাহলে তো আর তোমাদের লেখা লাগতেছে না। স্যার বুঝিনি। এটা এই প্রেজেন্টেশনটা যদি তোমরা তোমাদের ইমেইলের মাধ্যমে পেয়ে যাও, তাহলে কি খাতায় লেখার দরকার আছে কিনা? না। হ্যাঁ, আমি ওটাকে তোমাদের সিআর কে পাঠিয়ে দেবো, সে তোমাদের কাছে পৌঁছে দেবে মেলের মাধ্যমে। স্যার ও জিজ্ঞেস করতেছিল যে আমরা কি এটা ল্যাব খাতায় লিখে ফেলবো কিনা। ল্যাপটপে লেখা যায়? ল্যাব খাতা এটা ল্যাব না তো, আমি তো প্র্যাকটিক্যাল খাতা। আমি তো এটাকে থিওরি পড়াচ্ছি। স্যার আমাদের আমরা কিন্তু তো ল্যাব ক্লাস করতেছিলাম। ও, সেটা তো বলো নাই। হ্যাঁ স্যার আপনি তো আমাদের ল্যাব টিচার, গ্রুপ টিচার। না, আমি তো তাহলে তো আমার একটু ভুল হয়েছে। এটা তো আমার থিওরি ক্লাস লেখা ছিল না, থিওরি। তুমি তো ল্যাবে করছো, ল্যাবের তো আলাদা জিনিস, আলাদা। ওগুলো তো ওই অন্য ম্যাডামরা কি করতেছে তোমাদেরকে, ম্যাডাম বা টিচাররা ওগুলো ল্যাব স্যার সবারই ল্যাব, আমাদের সব ল্যাব টিচারের ক্লাস নিচ্ছে অন্য অন্য সাবজেক্টে। নিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতেছো তোমরা, ল্যাব খাতা লিখতেছো না? স্যার কেউ বলে লেখার জন্য, আবার অনেকে বলে যে না এটা আপাতত রেখে দাও, কারণ যদি তোমাদেরকে বলে লেখার জন্য তখন তোমাদেরকে আমরা বলবো। এই ল্যাবের যে একটা মার্ক আছে, তাই না? জি ওটা স্যার। কিভাবে মিনিমাইজ করবে? তোমার এই প্রশ্নটা বুঝছো না, প্রথমে তো তোমার করা উচিত ছিল। আচ্ছা, অসুবিধা নাই। ওই তোমার স্যার যদি আপনি আসলে আমাদের ল্যাব গ্রুপ টিচার তো, আর আজকের হ্যাঁ। রুটিনে আমার পাশে আপনার হচ্ছে বুঝতে ল্যাব পারিনি। ক্লাস আর কি, তো ও, আমরা এই জন্য আমি প্রথমে একটা থিওরি ক্লাস নিতে চাইছিলাম সবার ওভারঅল, বুঝছো না? ল্যাব তো তোমাদের একটা পার্ট, তাই না? অসুবিধা নাই। তবে তোমাদের সিআর আমার সঙ্গে যোগাযোগ করতে বলে, এই ক্লাসটা তো আবার অন্যদেরকে নিতে হবে আরেকদিন, বুঝছো না? স্যার ওটা আমরা যখন থিওরি ক্লাস করবো স্যার, তখন স্যার অনেক স্টুডেন্ট থাকবে স্যার, ওটা আমাদের সিআর এর আপনার সাথে কথা বলে নিবে। হ্যাঁ, ওটা অসুবিধা নাই। আমি তোমাদের ওটা সিআর তো কয়টা ক্লাস হয়, ল্যাব ক্লাস মানে এক এক গ্রুপের? স্যার ল্যাব ক্লাস যতগুলো আমাদের এক্সপেরিমেন্ট থাকে ততগুলো ক্লাস হয় আমাদের। মানে মনে করেন স্যার আমাদের একটা ল্যাব। তোমাদের গ্রুপটা বলো আমার সঙ্গে কখন কখন ক্লাস, এটা বলো তাহলেই হবে। অন্যান্য কি করলে সেটা দরকার নেই। এই ল্যাব ক্লাসটা কখন হবে? স্যার আমাদের রুটিনে জেনেটিক্স ল্যাব ক্লাসটা এই আজকের দিনের এই টাইমেই দেওয়া ছিল। আচ্ছা, আজকে মন্ডে না? জি স্যার। আচ্ছা, মন্ডে 4টে ল্যাব ক্লাসটা। জি স্যার। আর হ্যাঁ, গ্রুপ বি। গ্রুপ বি একটা হেডে, সপ্তাহে একটাই? জি স্যার। আচ্ছা, তাহলে পরে আজকে থেকে তোমার এই মন্ডে 4টে গ্রুপ বির ল্যাব ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার।